नमस्ते। আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করে এলাম। ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর ছিল শ্রীলঙ্কা, সেকেন্ড কয়েক মাস আগেই করলাম নেপাল। ওই জন্য নেপালি ভাষায় বললাম নমস্তে। আপনারা লাস্ট 11টা এপিসোডে দেখেছেন টোটাল নেপাল আমরা যা দেখেছি, নিজের চোখে যা দেখেছি, আনকাট আনএডিটেড ভিডিও 11টা এপিসোডে আপনাদের দেখিয়েছি। নেপাল ট্যুর করতে গেলে কি দরকার, কোথায় যাবেন, কিভাবে যাবেন, আইটিনারিস কি হবে, খরচা কত হবে, কি খাবেন, কিভাবে ঘুরবেন, টোটালটাই আমি বলবো। আপনারা দেখতে থাকুন এই এপিসোড। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস। আপনাদের সঙ্গে আমি সরজিৎ ঘোষ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম কথা হচ্ছে কিভাবে যাবেন, যেতে গেলে কি লাগবে। যেহেতু নেপাল একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, যে কোনো বাইরের দেশে যেতে গেলে আমাদের লাগে পাসপোর্ট, ভিসা, কিন্তু নেপালে কিচ্ছু লাগে না। আমরা জেনেছিলাম যে পাসপোর্ট বা ভিসা লাগে না, একটা আই কার্ড সঙ্গে নিতে হয়। কিন্তু দেখলাম আমরা 11 দিন নেপালে ঘুরলাম, কেউ আমাকে একবারও জিজ্ঞাসা করলো না যে আপনার আই কার্ড দেখি, আপনারা কোত্থেকে এসছেন, আপনাদের আইডেন্টিটি। নোবডি আস্ক আস। তো নেপাল যেতে গেলে আপনার কোনো রকম পেপারসের প্রয়োজন নেই, তবুও সঙ্গে রাখবেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড। পাসপোর্ট থাকলে খুবই ভালো। অনেকেরই পাসপোর্ট থাকে না, বিনা পাসপোর্টও নেপালে যেতে পারবেন। নেক্সট কোশ্চেন, কিভাবে যাবেন। ইন্ডিয়া থেকে নেপালে যেতে গেলে অনেকগুলো অপশান আছে। শিলিগুড়ির থেকে ওভারনাইট বাস জার্নি করে যেতে পারেন, গোরখপুর থেকে যেতে পারেন, জনকপুর যেতে পারেন, রক্সৌলে যেতে পারেন। তার মধ্যে আমাদের মনে হয়েছে সবচেয়ে বেটার রক্সৌল। আমরা রক্সৌল দিয়ে গেছি, কারণ ওভারনাইট বাস জার্নি করা শিলিগুড়ির থেকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ট্রেন জার্নি মাচ কমফোর্ট দেন বাস জার্নি এবং ইকোনমি। সেক্ষেত্রে আমরা গেছি এবং আমি আপনাদের সাজেস্ট করব আপনারা রক্সৌল দিয়ে যান। বিকালবেলা ট্রেনে চাপুন, পরদিন সকালবেলা রক্সৌলে নামবেন। রক্সৌল 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে, তার থেকে 500 মিটার দূরেই নেপাল, বীরগঞ্জ। নেপালে পৌঁছে গেলেন। যাওয়ার জন্য দুটো খুব ভালো ট্রেন আছে আমাদের এপাশ থেকে। একটা হচ্ছে মিথিলা এক্সপ্রেস আর একটা হচ্ছে হাওড়া রক্সৌল এক্সপ্রেস। আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ট্রেন নাম্বার এবং টাইমিংস। পৌঁছে গেলেন রক্সৌল। এবার নেপাল কিভাবে ঘুরবেন আপনি। আমরা যাওয়ার আগে অনেক রিসার্চ করেছিলাম, অনেক ইউটিউবার বন্ধুর কাছ থেকে অনেকগুলো এপিসোড আমরা পড়াশোনা করেছি। কেউ বলছে 5 দিনে নেপাল ঘোরা যায়, কেউ বলছে 10,000 টাকার মধ্যে নেপাল ঘোরা যায়, কেউ বলছে নেপাল কোনো প্রবলেম না, 4 থেকে 5,000 টাকায় নেপাল ঘুরে এলাম। হয়তো সবাই সত্যি বলেছেন, তাদের মতো করে সত্যি বলেছেন, কিন্তু আমার মতে আমাদের মতো লোক যারা, তাদের জন্য কোনোটাই কমফোর্ট নয়। আমরা যেটা করেছিলাম, আমরা একটু বেশি চালাকি করতে গিয়েছিলাম। চালাকি মিন্স আমার পড়াশোনা ছিল যে বর্ডার পেরিয়ে বীরগঞ্জ থেকে আমি গাড়ি নেব। আমি এখানটাতে ভুল করেছি। মানে ট্রেন থেকে নামতেই সোকল্ড একজন এজেন্টের খপ্পরে পড়ে গেলাম। সে আমাদের টাঙ্গাই করে তার অফিসে নিয়ে গেল। ওই যে বললাম 500 মিটার, সেখান থেকে আরো প্রায় 1.5 কিলোমিটার দূরে বীরগঞ্জের একটা তেমাথার মোড়ে ওদের ট্যুরিস্ট স্পট, মানে জাংশনটা, ট্যাক্সি, গাড়ি, ট্যুরিস্ট বাস আপনি ওখান থেকে সব পাবেন। সে তার অফিসে আমাদের বসালো, স্যার কোথায় কোথায় ঘুরবেন, তার সঙ্গে নেগোসিয়েশন হলো, বার্গেনিং হলো, সব কিছু ঠিক হলো। বলো একটু বসুন, গাড়ি আসছে। বসে আছি প্রায় ঘন্টা 1.5 পরে গাড়ি এলো। সেই গাড়িটা রক্সৌল থেকে এলো, মানে ইন্ডিয়ান গাড়ি। অ্যাকচুয়ালি নেপালে যতগুলো গাড়ি চলে, 4 হুইলার, 6 হুইলার, অয়েল ট্যাঙ্কার, ম্যাক্সিমাম গাড়ি কেন বলবো আমি, 95% গাড়ি
ইন্ডিয়ান নাম্বার প্লেট। আমি একটা কথা একটু বলতে যোগ করেই বলি যে আমরা নেপালে গিয়েছিলাম, এটা ইন্টারন্যাশনাল। আমার তো মনে হচ্ছিল উত্তরপ্রদেশের কোনো একটা শহরে আমরা ঘুরে বেড়াচ্ছি, অন্য একটা রাষ্ট্র বলে একবারের জন্য মনে হয়নি, কারণ সবকটা গাড়ির নাম্বার প্লেট দেখবেন ইন্ডিয়ান। যাই হোক, সেই গাড়িটা আমাদের কাছে এলো, আমরা সেই গাড়িটা করে টোটাল ট্যুরটা করলাম। অ্যাডভান্টেজটা কোথায়? একটু খরচা বেশি পড়বে, কিন্তু আপনি খুব স্মুথলি শান্তিতে পুরোটা ঘুরতে পারবেন। কারণ একটা সিটির থেকে আর একটা সিটি, আপনি রুটের গাড়ি আছে, আপনি যেতেই পারেন, বাস আছে, শেয়ার ট্যাক্সি আছে, আপনি যেতেই পারেন। সমস্যাটা কোন জায়গায়? কারণ আপনার থাকার সবকটা হোটেল বাস স্ট্যান্ডের পাশে নয়, সেখান থেকে আপনাকে লাগেজ নিয়ে সেই হোটেলে যেতে হবে, অথবা হোটেল থেকে ট্যুরিস্ট স্পটগুলো কোনোটাই পাশাপাশি নয়, সেখানে গিয়ে আপনাকে লোকালি গাড়ি ভাড়া করতে হবে। এই যে সময় সাপেক্ষ ব্যাপার, হ্যারাসমেন্ট, টেনশন, তার থেকে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা টোটাল ট্যুরটা করুন বাই কার। একটা গাড়ি ভাড়া করে নেবেন, গাড়ি ভাড়া এমন খুব একটা বেশি নয়, টোটাল রাফলি পার ডে। আমরা এটিগা ছিল আমাদের, এটিগা নিয়ে আমরা ঘুরেছি, আমাদের টিম ছিল 4 জনের। এটিগাতে আপনি 6 জন পর্যন্ত আরামে যেতে পারবেন। 5 থেকে 6 জন নেবেন, ইকোনমি হবে, খরচাটা শেয়ার হয়ে যাবে। পার ডে গাড়িটার ভাড়া ছিল আমাদের 5,000 টাকা, ইনক্লুডিং অল। এবার ইনক্লুডিং অল বলতে ড্রাইভারের খরচা আপনার নয়, তার নিজস্ব খরচা, কিন্তু মানবিকতার কারণে একটা রোড সাইডে দাঁড়িয়ে আমি চা খাবো, তাকে 1 কাপ চা অফার করব না, এটা ইনহিউম্যানিক। তো সেক্ষেত্রে ড্রাইভারে খাওয়া, দিনের বেলা রোড সাইডে চা ফা খাওয়া, এগুলোকে আপনি ধরে নিন আপনাকে একটা কার্সি। আমার বাড়ির ছেলে হলো, তাকে আমি খাওয়াতাম। যাই হোক, গাড়ি ভাড়া পার ডে 5,000। আমরা 8 দিন গাড়িতে ঘুরেছিলাম, 5-8 40,000 টাকা। আপনি হিসাব করে দেখবেন আপনার রুটের বাস ভাড়া, বাসের টাইমিংস, আপনি 8টার সময় হোটেল থেকে বেরোলেন, স্ট্যান্ডে গিয়ে দেখলেন বাস আছে 10টায়, অথবা আপনি প্ল্যান করলেন পরের দিন 8টায় বেরোবো, বিকাল 4টায় গিয়ে আমি পৌঁছাবো, আপনি বাসের টিকিট পেলেন বেলা 12টার, একটা দিন ওয়েস্টেজ। তো টাইম সেভ করার জন্যে, স্মুথলি ঘোরার জন্যে, কমফোর্ট ঘোরার জন্যে আমার সাজেশন আপনি নিজস্ব গাড়ি নিয়ে ঘুরবেন। এবার গাড়ি প্রসঙ্গে সেকেন্ড কোশ্চেন, আপনি গাড়ি ভাড়া কোথায় করবেন? বীরগঞ্জ থেকে গাড়ি ভাড়া করবেন না, সেক্ষেত্রে এজেন্টের কমিশনটা আপনার লেগে যাবে। আমার ডেসক্রিপশনে 2 জন ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো আমি। একজনের সঙ্গে আমরা ঘুরেছি, আরেকটি তারই পার্টনার, তারই বন্ধু, সেও আমাদের সঙ্গে একই সময়ে অন্য প্যাসেঞ্জার নিয়ে ট্যুর করছিল। রক্সল থেকে গাড়ি নেবেন, কারণ একটু আগেই বললাম সব গাড়ি ইন্ডিয়ান গাড়ি, ওরা ইন্ডিয়ান গাড়ি রক্সল থেকে গাড়ি ডেকে নেয়। সেই গাড়ির সঙ্গে ওদের আমাদের যা খরচা হয়েছে 4 থেকে 5,000 টাকা হিসাব করে দেখলাম বেশি লেগেছে, ওই এজেন্টের কমিশনটা। আমার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার ডিসক্রিপশন বক্স দেখে নেবেন, সেখানে ড্রাইভারদের নাম্বার দেওয়া থাকবে, তাদের সঙ্গে আগের থেকে কথা বলে নেবেন, বার্গেনিং নেগোসিয়েশন করে নেবেন। রাফলি ভাড়া পার ডে 5,000 টাকা, সে আপনাকে টোটালটা ঘোরাবে এবং আপনার গাইড হিসাবে কাজ করবে। টোটালটা ও হবে আপনাদের ওই ট্যুরের লোকাল গার্জিয়ান। সেকেন্ড কোশ্চেন, কোথায় কোথায় ঘুরবেন? নেপাল একটা বিরাট জায়গা, সবাই বলে নেপাল ঘুরে এলাম। কাঠমান্ডু নামে, ম্যাক্সিমাম কাঠমান্ডু টু পোখরা, এই দুটো ঘুরেই বলে পুরো নেপাল ঘুরে এলাম 5 দিনে। আমরা যে আইটিনারিটা ফলো করেছিলাম সেটা হচ্ছে রাক্সল থেকে নেমে বীরগঞ্জ থেকে গাড়ি নিয়ে সোজা চলে গেলাম চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট। ন্যাশনাল ফরেস্টে আমরা 1 নাইট স্টে। ন্যাশনাল ফরেস্ট দেখে পরের দিন আমরা চলে গেলাম লুম্বিনী, নাইট স্টে। লুম্বিনী বিকালবেলা, পরদিন সকালবেলা বুদ্ধের জন্মস্থান,
এবং সারা পৃথিবীর যত বুদ্ধিস্ট মন্দিরের রেপ্লিকা সব লুম্বিনীতে আছে। সেটা দর্শন করে, লুম্বিনী দর্শন করে আমরা চলে গেলাম পোখরা। পোখরাতে আমরা 2 দিন ছিলাম। এইখানে আমাদের একটা মারাত্মক ভুল হয়ে গেছিল। ভুলটা কি হয়েছিল? আমরা নেপালে প্রায় পুরোটাই ঘুরেছি, বা একটা খুব ভালো জায়গা আমাদের কিছুটা অজ্ঞতাও বলবো না, ওভার স্মার্টনেসের জন্যে আমরা মুক্তিনাথটা আমরা মিস করে গেছি। যেদিনকে আমরা পোখরা ছেড়ে বেরিয়ে আসছি, बोले अरे बाबू मुक्तिनाथ कब जाएगा? बोले सर हम तो नहीं जाएंगे मुक्तिनाथ। মানে क्यों? तुमको हम बोला जो कुछ है सब दिखाना है। অন্ধের মতো ওকে বিশ্বাস করেছিলাম। ওরও বুঝতে ভুল হয়েছে। বললো স্যার वेरी सॉरी, तो काठमांडू एक दिन कमाना पड़ेगा। ना छोड़ क्या है वहाँ पर, बोले এই আছে, কিন্তু দেখলাম রাস্তাটা খুব টাফ, হিলের ওপরে, এবং খুব টাফ রোড ধরে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি শেষ পর্যন্ত যায় না। যাই হোক, এটা আমরা মিস করেছি, এটা মাথায় রাখবেন, এটা আপনারা কেউ মিস করবেন না। কারণ মুক্তিনাথ খুব সুন্দর জায়গা, চার্মিং জায়গা, আমরা দেখতে পাইনি। যাই হোক, পোখরা থেকে আমরা চলে গেলাম, পোখরা 2 রাত ছিলাম, আগেই বলেছি, কাঠমান্ডু। অন দ্য ওয়ে আমরা দেখে গেছি মনোকামনা মন্দির। কাঠমান্ডুতে আমরা ছিলাম টোটাল 3টে রাত। কাঠমান্ডু থেকে আমরা ব্যাক করে এলাম বীরগঞ্জ, কারণ আমাদের রিটার্ন ট্রেন রক্সোল থেকে। আমি কেন রক্সোলটা প্রেফার করলাম? যাওয়ার জন্য 2টো ভালো ট্রেন আমি হয়তো আগে বলেছি, মিথিলা এক্সপ্রেস, রক্সোল এক্সপ্রেস। তার মধ্যে আমার চয়েস, আমরা গিয়েছিলাম মিথিলা এক্সপ্রেস। এখান থেকে আপনি বিকালে চেপে পড়ুন, পরদিন সকাল 9টা 15-20 আপনাকে রক্সোলে পৌঁছে দেবে। আগের থেকে গাড়ি বলা থাকবে, গাড়ি রেডি থাকবে, স্টেশন থেকে বেরোবেন, গাড়িতে বসবেন, রাস্তায় কোথাও ব্রেকফাস্ট করবেন, করে চলে যান সোজা চিতওয়ান। চিতওয়ানে নাইট স্টে করে, চিতওয়ান দেখে পরের দিন লুম্বিনী নাইট স্টে করুন, তারপরের দিন চলে যান পোখরা। পোখরায় আপনারা 3 দিন থাকবেন, আমরা ছিলাম 2 দিন। মুক্তিনাথকে যদি অ্যাড করেন, সেখান থেকে চলে যান কাঠমান্ডু, এন্টায়ার কাঠমান্ডু দেখে লাস্ট দিনে ব্যাক করে আসুন আবার বীরগঞ্জ। এখানে একটা কথা মেনশন করি, বীরগঞ্জেরও কিছু দেখার জায়গা আছে, কিছু মন্দির টন্দির আছে। সেটা আপনারা যেদিনকে রক্সোল পৌঁছাবেন সেদিনও ট্যুর করতে পারেন, অথবা শেষ দিনে করতে পারেন। আমি অ্যাডভাইস করব শেষ দিনে করার, কারণ কাঠমান্ডু থেকে সোজা বেরিয়ে এসে আপনারা বীরগঞ্জে পৌঁছে যাবেন 12টা 12:30টার মধ্যে। আপনার ট্রেন রক্সোল এক্সপ্রেস বিকালবেলা। আমি ধরে নিলাম রাস্তায় কিছু হলো না, এবং যা টাফ রোড দেখলাম, মানে বিভৎস সুন্দর। আমি সুন্দর বলছি আবার বিভৎস বলছি, টাফ রোড। যদি কোনো কারণে রাস্তা ব্লক হয়ে যায়, ট্রেন মিস করবেন। অতএব বীরগঞ্জটাকে দেখার জন্য আপনি শেষ দিনটাকে রাখুন। শেষ দিনে বীরগঞ্জ দেখতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না, কিছু মন্দির ফন্দির আছে, ওই 1 ঘন্টা 2.5-3 লাগবে। দেখে নিয়ে ট্রেনে চেপে পড়ুন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, পরদিন সকালে নিজের জায়গায় নেমে যান। তাহলে কিভাবে যাবেন, কোথায় কোথায় দেখবেন, কিভাবে ঘুরবেন, টোটালটা বললাম। আইটিনারি বলা হয়ে গেল, যাওয়ার কন্ডিশনস বলা হয়ে গেল, ট্যুরটা কিভাবে করবেন সেটাও আমি বললাম। নেক্সট আসছি টাকা পয়সা। ওদের কারেন্সি আলাদা, কিন্তু নেপালে গিয়ে আপনার কোথাও মনে হবে না, আমি একটু আগেও বলেছিলাম যে আপনি একটা অন্য রাষ্ট্রে এসছেন। আমার যেন মনে হবে যে উত্তরপ্রদেশে কোনো একটা শহরে বা বিহারের কোনো একটা শহরে আপনি ঘুরছেন। আমাদের ইন্ডিয়ান কারেন্সি ওখানে খুব সুন্দর চলে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমাদের 1 টাকা সমান ওদের 1 টাকা 60 পয়সা। ওরা কিভাবে আমাদেরকে, মানে আমি একটা স্ল্যাং ভাষা বলি, টুপি পড়ায়, আমি একটু বাদেই বলবো। তো কারেন্সি যদি আপনারা এক্সচেঞ্জ করতে পারেন, বীরগঞ্জ থেকে এক্সচেঞ্জ করে নেবেন। যদি না পারেন, কোনো ভয় নেই, কোনো প্রয়োজন নেই এক্সচেঞ্জ করার, বরঞ্চ ওরা ইন্ডিয়ান কারেন্সি পেলে খুশি হয়।
কেন খুশি হয় আমি সেটা ব্যাখ্যা করব একটু বাদেই। তাহলে কারেন্সি নিয়ে কোনো সমস্যা নেই, আরামে কারেন্সি, ইন্ডিয়ান কারেন্সি নিয়ে যান। তবে 500 টাকার নোটটাকে একটু অ্যাভয়েড করবেন, কারণ বড় টাকার নোট ওরা একটু হেজিটেট করে নেবে। साहब जी हाँ क्यों वो ले रहा है, बोला हम भी ले रहा है, वो आप ही को देना पड़ेगा। মানে 500 টাকার নোটটাকে ওরা একটু চায়, একটু কিন্তু কিন্তু করে, পারলে ওটাকে অ্যাভয়েড করে যাবেন। আপনি 100, 200, 50 আরামসে নিয়ে যান, যে কোনো দোকানে সব জায়গাতে সবাই নেবে, কোনো সমস্যা নেই। নেক্সট, খাওয়া দাওয়া। এই জায়গাটা, এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নেপালে খুব টাফ, খুব টাফ। কারণ নেপাল একটা সময়ে ছিল হিন্দু রাষ্ট্র, হিন্দুর সংখ্যা ওখানে বেশি, ওরা কট্টর হিন্দু, যার জন্য আপনি নন ভেজ আইটেমটা রোড সাইড, জেনারেল হোটেলে, এইসব জায়গাতে খুব রেয়ার পাবেন। হ্যাঁ, বড় বড় হোটেলে পাবেন, কিন্তু এমনি রোড সাইড হোটেল, রেস্টুরেন্ট যেগুলো আছে পথ চলতি, একটু কম দামি, ওখানে আপনি নন ভেজ আইটেম পাবেন না। ভেজের মধ্যে আপনি পাবেন ভাত, রুটি, ডাল, শাক ভাজা, আলু ভাজা, ওদের ডিলিশিয়াস খাবার। এটা প্রচন্ড কস্টলি, নেপালের খাবারটা খুব কস্টলি। এক কাপ চা ছোট কাপে ইন্ডিয়ান কারেন্সি, সরি, নেপাল কারেন্সি 30 টাকা, ইন্ডিয়ান কারেন্সি 20 টাকা। খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু খাবারটা কস্টলি। হোটেলস মোটামুটি যদি আপনি ইন্ডিয়ান 800 থেকে 1000 টাকা এক্সপেন্স করেন ইন্ডিয়ান, আপনি 3 স্টার স্ট্যান্ডার্ডের হোটেল পাবেন। হোটেল খুবই সস্তা। কিন্তু যদি কোনো হোটেল আপনারা আগের থেকে বুকিং, আমি বলবো বুকিং করার দরকার নেই কোনো, প্রচুর হোটেল আছে। এবং যে আপনার ড্রাইভার থাকবে, আপনার লোকাল গাইড, ওই আপনাকে টোটালটা গাইড করে নিয়ে যাবে। ওকে কথা বলবেন, দেখ বাবু আমি আমরা ওকে ক্রাইটেরিয়া দিয়েছিলাম ডাবল বেড, অ্যাটাচ বাথ, এসি। এসির ব্যাপারটা বলি, বীরগঞ্জ, চিতওয়ান, লুম্বিনী পর্যন্ত এসি দরকার। পোখরা এবং কাঠমান্ডুতে এসির দরকার নেই। ওখানে এসি রুমই নিয়েছিলাম আমরা, কিন্তু না হলেও চলতো। যাই হোক, ওকে বলবেন। এবং আর একটা যেটা সমস্যা আমরা ফেস করেছি, এমন একটা রুম আমাদের দিয়েছিল যা বাথরুমের দরজা খুললে কমোডের সঙ্গে টাচ করে যাচ্ছে। মানে আজকাল ওই এলসিএফ কোচগুলোর যে টয়লেট হয় তার থেকেও ছোট। লুম্বিনীতে আমাদের একটা হোটেল ডাবল বেড এসি বলেছি, ও এসি দিয়েছে, অ্যাটাচ বাথ দিয়েছে, ডাবল বেডের ভেতরে, মানে 3টে সিঙ্গেল বেড ঢোকানো। মানে আপনার যে লাগেজটা আপনি রাখবেন, যে ব্যাগটা রাখবেন, রাখার স্পেস নেই, এতই কনজেস্টেড। তো আমি বললাম, বাবু এ কিয়া নেই স্যার, তো अब एक काम करते, একটু বেড হাঁটা দিতে হ্যাঁ। আর ছোট একটা বেডের উপরে জিনিসপত্র রাখলাম, দুটো বেডে দুজন থাকলাম। তো এগুলো একটু দেখে নেবেন এবং ড্রাইভারটাকে বলে দেবেন যে শোন, তুই হোটেল নিজের চোখে দেখবি, তারপরে বুক করবি, নাহলে আমাকে দেখা, আমি দেখে তোকে হ্যাঁ বলবো অথবা না বলবো। হোটেল গেল। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মার্কেটিং। কিচ্ছু কিনবেন না, কিচ্ছু না। আমি শ্রীলঙ্কা রিভিউতে বলেছিলাম, আমরা তো বাঙালি, তো আমাদের গেলে মার্কেটিং করতেই হবে। নেপালে একটা ছুঁচো তৈরি হয় না, যা কিছু যায় সব ইন্ডিয়া থেকে যায়। আর আমরা ইন্ডিয়ানরা এতটাই বোকা, আমরা প্রোডাক্ট করছি, ওদেরকে বিক্রি করছি, আমরা বেড়াতে গিয়ে ওদের কাছ থেকে ডাবল দাম দিয়ে কিনছি। এবং শুধু কিনছি না, আমি এই জায়গাটা আসছি এবারে, মানে নেগেটিভ সাইডটায় আসছি। কাঠমান্ডুতে একটা বিরাট লম্বা মার্কেট আছে, ওটাকে টুরিস্টরাও নাম দিয়ে দিয়েছে পশুপতি মার্কেট। আদৌ ওটা পশুপতি মার্কেট নাম নয়। যাই হোক, পশুপতি মন্দিরের উল্টো দিকে আর লম্বা বাজার আছে। মানে দোকানদারদের এমন অ্যাটিটিউড, কোন একটা জিনিস, ওই সাধারণত ফোল্ডিং ছাতাগুলো স্প্ল্যানেডে, ধর্মতলায় ঢেলে বিক্রি হয়। পশ্চিমবঙ্গে সব জায়গাতেই, যে কোনো বড় শহরে ঢেলে ঢেলে বিক্রি হয়, 75, 80, 150, ম্যাক্সিমাম 200।
ওখানে 450। একটা বাঙালি ফ্যামিলি কিনেছে। তাই আমি বললাম দাদা আপনাকে কিনতেই হলো? বলে কি করবো বলুন, বাড়ির আবদার। অবশ্য আমার বাড়িতেও তাই, আমার মিসেসটাও বাজার করেছে। একটা জিনিসকে আপনি দোকানে একটা জামা দেখলেন, হয়তো বললেন যে এই সাইজে একটা অন্য কালার দেখাও, आपको लेना है, आपको लेना है, देखना है सिर्फ ना, हटिए तो बढ़िए बढ़िए आगे बढ़िए। এইরকম রাফ অ্যাটিটিউড আমাদের জন্য ওরা করে খাচ্ছে, আমাদের সঙ্গে মিসবিহেভ করছে। মেনলি কাঠমান্ডু লোকজনদের ব্যবহার খুব বাজে। ওরা টুরিস্ট নির্ভর, টুরিস্ট না গেলে খেতে পাবে না, বাট টুরিস্টদের সঙ্গে ওরা এই মিসবিহেভ গুলো করে। জিনিসের দাম, যেটা একটু আগে কারেন্সি ব্যাপারে বলতে গিয়ে বলছিলাম, 1 কাপ চা নেপালি 30 টাকা, ইন্ডিয়ান 20 টাকা। আপনি মানি কনভার্সেশন ক্যালকুলেশন করে দেখুন, আপনার 17.5 টাকা মতন নেপালিতে, এই ইন্ডিয়ান কারেন্সিতে হয় 2.5 টাকা। এরকম প্রত্যেকটা জায়গায়। আমি একটু আগে বললাম না ওরা ইন্ডিয়ান কারেন্সি পেলে খুশি হয়। কেন খুশি হয়? এই জাদুগারিটা করতে পারে ওরা। আপনি সবসময় ক্যালকুলেটর নিয়ে এত 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 1.6 এ করলে করতে পারবেন না। এই অ্যাডভান্টেজটা ওরা নেয়, মানে প্রায় 10 to 15% পয়সা ওরা এই জাগলারি করে আপনার থেকে বেশি নেয়। এটা তো ভদ্রভাবে আপনার সঙ্গে মিসবিহেভ। এবারে আরো খারাপ জায়গায় আমি আসছি। মনোকামনা থেকে কাঠমান্ডু আসছি, একটা রোড সাইড, মানে একটা হিলি এরিয়া, রোড সাইডে আমরা দুপুরের সময় লাঞ্চ হয়ে গেছে। তো আমার বন্ধু মনোরঞ্জন ও একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে, যা প্রিন্ট তার ডাবল দাম চাইছে, তাও ইন্ডিয়ানে। তো ও বলেছে কেউ ইতনা কি হোগা। এক বয়স্ক মহিলা ছিলেন দোকানে, খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ওর সঙ্গে মন্তব্য করছে, এবং ও যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো বলেছে তার মধ্যে সবচেয়ে যেটা ভদ্র ভাষা, সালা কঞ্জুস মাক্কিচোস, সবচেয়ে ভদ্র ভাষা এটা। বাকিটা আমি অন ক্যামেরা বলতে পারছি না। এবং সে বলছে আমার পাশে বসে। তা আমি কিছুক্ষণ বাদে ওকে বললাম আপ ऐसा काहे करती है, ऐसा क्यों बोलती है आप? বলছে अरे देखो ना साला बुरा मक्खी चूस। और ऐसा बोलना नहीं चाहिए। अगर वो आदमी आपका पास नहीं आएगा तो आपका खाना नहीं मिलेगा। हम लोग आते हैं इसलिए आपको खाना मिलते हैं। তখন একটু নরম হয়ে বলছে অ্যাকচুয়ালি এটা তো হিল এরিয়া, আমাদের লেভেল লো লাইন থেকে আনতে হয়। আর ঠিক আছে, তুমি ওরা ভালো করে বলো যে স্যার এটা 100 টাকা দাম, কিন্তু আমার ক্যারিং কস্ট 10 টাকা পড়ে যায় বা 15 টাকা পড়ে যায়, আপনি 115 টাকা দিন। তো এই হচ্ছে ওদের অ্যাটিটিউড। টুরিস্ট বেস্ট, টুরিস্টের সঙ্গে মিসবিহেভ করে যাচ্ছে, মেনলি কাঠমান্ডু অ্যান্ড সারাউন্ডিংস। বাট এ পাশে আপনার বীরগঞ্জ, চিতওয়ান, লুম্বিনী, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর। মানে অতিথি মানে ভগবান, এই রেসপেক্টে, এই অ্যাসপেক্টে ওরা আমাদেরকে এন্টারটেন করেছে। কিন্তু কাঠমান্ডুতে গিয়ে আমরা বীতশ্রদ্ধ হয়ে গেছি। মোটামুটি আমি সবটাই কভার করে গেলাম। এবারে আসছি কারা যাবেন। যাওয়ার আগে অন্তত পক্ষে 10 বার ভাববেন, 10 বার ভাববেন আপনার শারীরিক সক্ষমতা আছে কিনা। কারণ চিতওয়ান, লুম্বিনী এই পর্যন্ত সমতল। পোখরা থেকে আপনি যতগুলো স্পটে ঘুরতে যাবেন, যতগুলো দ্রষ্টব্য স্থান আছে, হয় আপনাকে 150, 200, 250 সিঁড়ি বা স্লোপিং এ গুহার মধ্যে নামতে হবে, অথবা সিঁড়ি ভেঙে উপরে যেতে হবে, বা পাহাড়ি রাস্তায় উপরে চড়ে হেঁটে যেতে হবে। আপনারা ভিডিও তো নিশ্চয়ই দেখেছেন। মানে আমি ছবি তোলার নেশায় গেছি, বিশ্বাস করুন পেরে উঠিনি। এবং আমার বন্ধু মনোরঞ্জন, ওর মিসেস একটা দুটো স্কিপ করে গেছে, বলছে না ভাই তোমরা যাও, আর পারছি না। তো যদি টোটালটা এনজয় করবেন, শারীরিক সক্ষমতা, মানসিক জোর তো আছেই, ওই জন্যই যাচ্ছেন, হাঁটুর জোর আছে কিনা এইটা আগে বিবেচনা করবেন। এবারে আসি আর্থিক জোর, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমি শুরুতে বলেছিলাম আমার ইউটিউবার বন্ধুরা অনেক রকম রেট বলেছে। কেউ বলেছে 5,000 টাকায় ঘুরে এসছি,
কেউ বলছে 12,000 টাকায় টোটাল নেপাল। বাট আমি আপনাদের এতক্ষণ যে ঘোরার বর্ণনাটা দিলাম, রক্সোল টু রক্সোল বাই কার, বাথরুমে গেলেও গাড়ি নিয়ে, এরকম একটা ব্যাপার। চা খেতে যাব, হ্যাঁ সবজি চালিয়ে, এই সব করে। আচ্ছা, একটা জায়গায় আচ্ছা মিস করিনি, আমি এখনই বলি, টিকিট প্রচন্ড কস্টলি সব জায়গাতে। আপনি যেখানে ঢুকবেন সেখানেই টিকিট, যেখানে যাবেন সেখানেই টিকিট। তো যাই হোক না কেন, আমরা তো বেড়াতেই গেছি, সেকেন্ড টাইম থার্ড টাইম তো যাবো না, তো টিকিট সব দিয়েছি। মানে আপনার যা 10 দিনে খাওয়ার খরচা, হোটেল খরচা হবে, সেই রকমই লাগবে টিকিটের খরচা। এই সব করে আমরা হোটেল স্ট্যান্ডার্ড বলেছি, কোন হোটেলে ছিলাম আমরা, কি টাইপের হোটেলে ছিলাম, সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাবারটা আমরা একটু কমই খেয়েছি, কারণ আমাদের বয়স হয়ে গেছে, ওই ভেজই খেয়েছি আমরা। আর ভেজ সবজি পাওয়া যায় না, আগেই বললাম। আমরা ওই নন ভেজ খাওয়ার জন্য কোনো ওই 3 স্টার বা 4 স্টার রেস্টুরেন্টে আমরা যাইনি। আমরা ওই রুটি তরকারি ডাল সবজি, মানে বীরগঞ্জে একটা লাঞ্চ করছি, ডাল ভাত, একটা শাক ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা হচ্ছে ওদের डिलीशियस তরকারি। सब जितना खुशी आप मांगिए ना हम दे रहा है। जानिए, काठमांडू से यहाँ आदमी आता है भोजन करने के लिए, सब्जी चाहिए, थोड़ा सा दो, মানে প্লেটের থেকে চামচে করে দিচ্ছে, চামচটা ঠং ঠং বেশি করছে, একবার ঠং করে আওয়াজ করছে, 2 টুকরো আলুর কুচি, আলু ভাজা সরু সরু পড়ছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড। খাওয়া দাওয়ার সঙ্গে আমরা খুব একটা বেশি খরচা আমাদের নেই। খরচা নেই মানে কি, খাওয়া দাওয়ার পেছনে আমরা বাহুল্য দেখাইনি, কিন্তু আর বাদ বাকি সব আমরা কোনোটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করিনি। আমরা খুব সুন্দর ঘুরেছি, কোনো স্পট মিস করিনি। শুধু মুক্তিনাথ, আমি আগেই বললাম, আমাদের অজ্ঞতা এবং ওভার স্মার্টের জন্যে ওটা মিস করে গেছি। সব কিছু করে আমাদের খরচা পড়েছে, গাড়ি ভাড়া, ট্রেন ভাড়া, আমাদের খরচা পড়েছে 4 জনের 1,02,000 টাকা, তার মানে 25,500 পার হেড। এইখানে একটা কথা আছে, আমরা হঠাৎ করে প্রোগ্রাম করেছিলাম বলে আমরা ট্রেনে কোনো টিকিট পাইনি, সেকেন্ড এসি তৎকালও পাইনি, সেকেন্ড এসি প্রিমিয়ার তৎকাল, তার জন্য আমাদের কস্টিংটা অনেক বেড়ে গেছে। তো মোটামুটি রাফলি আপনারা যদি 4 জনে যান 24,000 টাকা পার হেড। যদি 4টাকে 6 করতে পারেন তাহলে 22-23 হাজারের মধ্যে আপনারা পার হেড টোটাল নেপাল 10 দিনে আরামে ঘুরে আসতে পারবেন, আরামে ঘুরে আসতে পারবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আমি আবার রিপিট করছি, আমরা যে গাড়িটা ঘুরেছি, ছেলেটি শেখর নাম, খুব সুন্দর আমাদের ঘুরিয়েছে, ভিডিও তো দেখেছেন, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছিল। ওর নাম্বার আমি দিয়ে দেবো, আরেকটি ছেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা ওর সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নেবেন। ও রক্সোলের ছেলে, ওর গাড়িও রক্সোলের, যে কোনো একজন ওরা থাকবে, আপনাকে স্টেশন থেকে রিসিভ করবে, স্টেশনে ড্রপ করবে, কোনো হেডেক নেই, কোনো চাপ নেই, বিন্দাস ঘুরে আসবেন। ভালো থাকুন। আবার ভারতীয় ভাষায় বলি নমস্কার, সবাই ভালো থাকবেন। কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। No way.